দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন লোকাল পলিটিক্সে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম। ত্রয়োদশ সংসদ নির্বাচন এগিয়ে এসছে, জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। লোকাল পলিটিক্সের তৃণমূল পর্যায়ে যে সকল নেতা নেত্রীরা কাজ করছে তাদের এই কাজের বিশ্লেষণ, রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে আছেন, আমার বাম পাশে আছেন কাউসার আহমেদ জর্জ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল, এবং আমার ডান দিকে আছে সাফায়েত হোসেন সজীব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই কাউসার আহমেদ ভাইকে একটু জানতে চাই যে আপনার যেই কোতোয়ালি থানা, এই কোতোয়ালি থানাতে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, স্বেচ্ছাসেবক দলের সাথে ছিলেন। আপনার যেই এলাকা, এই এলাকাতে কি ধরনের কার্যক্রম আপনি বিগত দিনে করছেন? আপনার কাছে নিশ্চয়ই ডেটা আছে, আপনি আপনার এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা কি, আপনার এলাকায় মন্দির কতগুলো আছে, মসজিদ কতগুলো আছে, এবং দিন শেষে আপনার এলাকার মানুষের জন্য আপনি কি ধরনের কাজ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাই এবং সকল সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই। এই প্রথম আমি কোনো টক শোতে আসছি, সেই জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর সবচেয়ে বড় কথা, আমাদের কোতোয়ালি থানাটা একটা হিন্দু সমাজের ভিতরে বেশি পড়ছে এবং ওইখানে লোকাল পলিটিক্সটাই হিন্দুদের সাথে, এবং সেজন্য ওইখানে মন্দির মসজিদ আমরা মানে একবারে একসাথেই সবসময় সর্বক্ষেত্রে সব কাজে আমরা একসাথেই থাকি। আমাদের অনেকজনের দেখলে আপনি বুঝবেন না কি মুসলমান কে হিন্দু, এখানে এরকম একটা পরিস্থিতি। এবং আমাদেরটা একবার অনেক ঘনবসতি এলাকা, যে জায়গায় রোড ঘাট অনেক কিছুই আছে, যে এই দীর্ঘ 17 বছরে কিছুই হয় নাই। হ্যাঁ, আমরা রিসেন্টলি দেখেছি যে বৃষ্টি সময়ে পানি জমে মানুষের বের হওয়ার মতো পরিস্থিতি নাই। এই যে কিছুদিন আগে, আপনার 3-4 দিন আগে বৃষ্টি হয়েছে হঠাৎ করে সকালবেলা, হওয়ার পরে আমাদের সাকেরিবাজারের একটা অংশ আছে রাধিকা বৈশাখ লেন, সেই জায়গায় মানে 1 ঘন্টার বৃষ্টিতে আপনার কোমরতরি পানি হয়ে গেছে, মন্দিরে পানি ঢুকে গেছে। তো তৎক্ষণাৎ এই আমাদের মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই, ঢাকার সাথে একজন কান্ডারি এবং নমিনেশন আশাপ্রাপ্ত একটা লোক, সে খুব একটা মানে ক্লিন ইমেজের মানুষ, সে সাথে সাথে বলার পর 1 ঘন্টার ভিতরে আল্লাহর রহমতে মানে পানি সংস্কার করছে। এরকম একটা এমপি দরকারও পড়ে আমাদেরকে লোকালভাবে। আচ্ছা, আমরা আরও কথা বলবো আপনার সাথে। আমি যেতে চাই সাফায়েত হোসেন সজীব ভাইয়ের কাছে। আপনার জায়গা থেকে এই যে লোকাল পলিটিক্স, আপনি আপনার এলাকার যে রাজনীতি নিজে চোখে দেখছেন, সেই জায়গাটাতে আপনার কি ভূমিকা? আসলে ভূমিকা তো আমরা একদম আইনজীবী হিসেবে আমাদের প্রত্যেকেই আমরা বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারি। যে আইনজীবী হিসেবে সমাজের মানুষকে সমাজের উন্নয়নের বিষয়ে উজ্জীবিত করা, সেগুলা বলতে পারি মানুষকে বোঝানো কোনটা সঠিক কোনটা ভুল, সেই বিষয়গুলো মানুষকে আমরা যেমন খুব তৃণমূল পর্যায়ে যেহেতু আইনজীবী আমাদের সাথে মানুষের এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়। এই বিষয়গুলো নিয়ে মানুষ, আমরা যদি খুব স্পেসিফিক করতে চাই যে ধরেন আপনি আইনজীবীর বাইরে একজন সাধারণ মানুষ, একজন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার, সেই জায়গা থেকে আপনি আপনার যে এলাকা, সেই এলাকার পলিটিক্যাল মানুষের সাথে আপনার কি সম্পর্ক, সাধারণ মানুষের সাথে আপনার কি ধরনের সম্পর্ক? আসলে যেহেতু সাধারণ মানুষের সাথে যথেষ্ট সম্পর্ক রয়েছে, পলিটিক্যাল মানুষের সাথে যদিও কম। সাধারণ মানুষের সাথে আসে সাধারণ মানুষের চাওয়া একটা, সামনে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, একটা সুষ্ঠু স্বাভাবিক একটা নিরপেক্ষ নির্বাচন হোক, গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক, মানুষ একটা সুন্দর শাসন দেখতে চায়। বর্তমান যে অবস্থা যে চলছে, এটাকে মানুষ কিন্তু খুব একটা পজিটিভলি নিচ্ছে না। আপনি একটা নির্বাচিত সরকার হচ্ছে বেস্ট একটা দেশের জন্য সারা বিশ্বে। তো সুতরাং আপনি নির্বাচিত সরকার থাকলে শাসন থাকে, নির্বাচিত সরকার নাই বলে শাসনের দুর্বলতা দেখা যাচ্ছে সব জায়গায়। শাসনের নামে অপশাসনও কোথাও কোথাও দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ চায় একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। তারা চায় নিরাপদে ঘরে ঘুমাতে, নিরাপদে খাইতে, নিরাপদে চলতে। এইগুলোতে মানুষের যথেষ্ট ব্যত্যয় ঘটেছে বর্তমানের অবস্থায়। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের চাওয়া যে আসন্ন যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেখানে একটা সুন্দর স্বাভাবিক পরিবেশে একটা ভালো নির্বাচন হোক এবং ভালো একটা সরকার আসুক, যারা মানুষের মৌলিক অধিকারগুলোকে সমুন্নত রাখবে, যারা মানুষের নিরাপত্তায় ভূমিকা রাখবে,
মানুষের স্বাভাবিক চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, মানুষের স্বাভাবিক বসবাসে জীবনযাত্রা যেন কোনো অবস্ট্রাকশন তৈরি না হয়, সেই বিষয়গুলো মানুষ চাচ্ছে। মানুষ এখন কিন্তু ইলেকশনের জন্য খুব উদ্গ্রীব হয়ে আছে। একটা রাজনৈতিক সরকার, আমার মনে হচ্ছে যে ক্ষমতায় আসাটা মানুষ সবচেয়ে বড় চাওয়া এই মুহূর্তে। আচ্ছা, আমরা এই যে মানুষের চাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আমরা আপনার সাথে আরও কথা বলবো। আমি যেতে চাই কাউসার আহমেদ জর্জ ভাইয়ের কাছে। আপনি আপনার জায়গা থেকে, আপনি যে স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন, তো স্বেচ্ছাসেবক দলটা তো বেসিক্যালি কি কাজ করে, সেই কাজের জায়গাটাতে আপনি আপনার মতো করে আপনার ওই এলাকার মানুষের জন্য ঠিক কী করেছেন, খুব স্পেসিফিক করে যদি বলেন। আসলে আমাদের বিএনপি এমন একটা সংগঠন যে আমরা মা মাটি মানুষের দল। আমরা সবসময় জনগণের পাশে থাকি, জনগণের কাছে থাকতে চাই, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও একটা নির্দেশ আছে। এবং আমরা সর্বোচ্চ, এবং আমি সহ আমাদের এলাকার, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমাদের বিএনপি তো আছে, জনগণের পাশে যেতে হবে আমাদের সবসময়। সেজন্য আমরা, আপনি এলাকা হয়তো বা ঘুরলে দেখতে পারবেন আমাদের কিছু কিছু জায়গায় যে ভাই কোর্ট, সজীব ভাই কোর্ট কচারির খুব কাছের, তারা মানে একটা খুব ঘনবসিত কিছু লোক আছে, খোলা অবস্থায় গোসল করতো। সেই জায়গায় আমি নিজে থেকে ওইখানে একটা গোসলখানা বানিয়ে দিয়েছি। তারপরে আপনার রোডে ঘাটে ময়লা, যে শাকারি বাজার পূজা উপলক্ষে আমরা মানে নিজের থেকে আমাদের সংগঠন নিয়ে কিছু কিছু রোডঘাট ময়লা পড়ে রয়েছে, এটি সাফ করতেছি পূজা উপলক্ষে। আমরা সর্বোচ্চ একটা এলাকা ভিত্তিক একটা কাজ চালাচ্ছি। আপনাদের ওই এলাকাতে ড্রেনেজ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এইটা নিয়ে আপনাদের কোনো উদ্যোগ বিগত দিনে ছিল কিনা? উদ্যোগ বিগত দিনে তো ফেসিবাদী সরকার ছিল, তার তো উদ্যোগ আমরা জানতাম না। এখন আমরা চেষ্টা করতেছি ড্রেনটি একটু সংস্কার করার জন্য, রোডঘাট ভেঙে রয়েছে সেইটা ঢালাই দেওয়ার জন্য, এবং যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। সিটি কর্পোরেশনের সরকার নেই এখন এই যে উপদেষ্টা আছে, যা সচিব আছে, তাদেরকে যথেষ্ট পরিমাণ ইনফর্ম করতেছি, তারাও সাড়া দিচ্ছে আস্তে আস্তে। মানে আপনারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের যে চাওয়া, সেই চাওয়াটাকে কি পূরণ করার চেষ্টা করছে? না, করছে এখন, হ্যাঁ করতেছে, কিন্তু সর্বক্ষেত্রে তো চেষ্টা করতেছি আমরা যে তারা যেন জলদি করে। তো তাদেরকেও কমন দেওয়ার মতন মানুষ নেই, তাদেরকে একটা চাপ সৃষ্টি করবে সেই মানুষটাও নাই। আপনি তো মাত্রই বলছিলেন যে আপনারা একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, মানে তাদের বললে, মানে তাদেরকে কথা বললা যেভাবে হোক, ভাই এটা করেন আমাদের জনগণের জন্য, কারণ আপনারা আসছে, নির্বাচন হোক আর না হোক, আপনাদের নির্বাচিত সরকার না হোক, আপনার তো কাজ করতে হবে, কারণ আপনাদের ফান্ড আছে, সব আছে, তারা সারা দিচ্ছে, দেয় না যে এরকম না, দিচ্ছে। সিটি কর্পোরেশন তো আপনাদের খুব কাছাকাছি, একবারে কাছাকাছি। তো সিটি কর্পোরেশনের সাথে যেই সমস্যাগুলো ছিল, সেটার প্রভাব তো নিশ্চয়ই আপনাদেরও এলাকাতে পড়েছে। অবশ্যই আমাদের এলাকা বেশি পড়েছে, কারণ আমাদের সবচেয়ে বেশি হলো ঘনবসতি এলাকা। যদি এই একটু একটা ড্রেনের মুখ বন্ধ হয়ে যায়, পুরা রোডই পানি দিয়ে ভরা যায় বৃষ্টির দিনে। আবার যদি মনে করেন শুকনার দিনে, তো মনে করেন আরেকটা মনে করেন ধুলোবালু, এক সাইডে ময়লা, ঘনবসতি মানুষ যে যেখানে ফারে, অনেকজনে শৃঙ্খলাভাবে ময়লাও ফালায় না। তিনিও জনগণরা আমরা বোঝাতে চেষ্টা করতেছি যে সর্বোচ্চ, যে আমরা যদি ভালো হই, আমাদের কাজ যদি ভালো হয়, এবং এলাকাও সুন্দর হবে, মানুষও সুন্দর হবে, সবাই, মানে এলাকাটা তো সুন্দর চলে। চমৎকার একটি কথা বলেছেন যে আমরা যদি ভালো হই, তো আমরা যদি ভালো হই তাহলে নির্বাচন কি দরকার সেই প্রশ্নে আসবো। তার আগে আমরা সজীব ভাইয়ের কাছে যাই। সজীব ভাই, আপনি নিশ্চয়ই, যেহেতু কোর্টে আপনি প্র্যাকটিস করছেন, আপনার কাছে অসংখ্য মামলাও আসে, এছাড়া এর বাইরে আপনি দেখছেন যে লোকাল যেই পলিটিক্স, লোকাল তৃণমূলের যেই অবস্থা, সারা দেশের রাজনৈতিক যে মামলা হচ্ছে, সেই মামলাগুলোতে মানুষ একদম খুবই বিব্রতকর একটা পরিস্থিতি আছে। সেই জায়গাটাতে আপনার নিজের অভিজ্ঞতাটা যদি বলেন। আসলে আমার অভিজ্ঞতা কি, আপনি বিভিন্ন সময় যদি আমাদের যারা উপদেষ্টা আছে তাদের বক্তব্য শুনলে আপনি আপনার অভিজ্ঞতাটা সারা বাংলাদেশে একটা চিত্র পেয়ে যাবেন। বিশেষ করে কেউ আমাদের সারা হোসেন বলেছেন যে অনেক রকম অসঙ্গতি মামলার। তারপরে আমাদের বিভিন্ন উপদেষ্টারা বলছেন, আসিফ নজরুল স্যার উনিও বলছেন যে মামলায় বিভিন্ন রকম, একই সময় একই লোক দুই জায়গায় হামলা করছে। কেউ যাত্রাবাড়িতেও যেই লোক হামলা করলো 2:30, সেই লোক কি করে মিরপুরে 2:30 হামলা করলো। 2:30 একই টাইমে দুইটা মার্ডার হয়েছে, যাত্রাবাড়ি একটা, মিরপুর একটা, মানে একই লোক আসামি।
এই যে এই অসঙ্গতিগুলো দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে তো আমাদের বলছে যে তারা কাজ করছে, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব উনিও বলছেন তারা কাজ করছেন। দেখা যাক এখন ওনারা কাজ করে কতদূর ইমপ্রুভ করতে পারেন। কারণ হচ্ছে যে এই ধরনের অসঙ্গতি বা এই ধরনের অসঙ্গতিগুলো কী হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যথেষ্ট অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের কাছে যেসব মামলাগুলো আসে আমরা দেখি যে অনেক মামলায় এরকম বড় ধরনের অনেক অসঙ্গতি আছে, যে মামলাগুলো যদি আইনের সঠিক শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে এই মামলাগুলো টিকবে না, মামলাগুলোর ভবিষ্যৎ নাই। যেই মামলার ধরেন ভবিষ্যৎই নাই, সেই মামলা নিয়ে তৃণমূলের যে রাজনীতির প্রভাব পড়ছে, তৃণমূলের মানুষের যে হয়রানি হচ্ছে, সেইটা আসলে কিভাবে রক্ষা করা যায়? এখন এইটা উত্তরণের একটা মাত্র পথ যে হচ্ছে যে আমাদের দেশের প্রশাসন যারা আছেন, যে আমাদের দেশের এখন যারা মন্ত্রী পদমর্যাদায় যারা উপদেষ্টা আছেন, তাদেরকে কাজ করতে হবে। তারা কাজ করে এই বিষয়গুলো, এই অসঙ্গতিগুলো তুলে ধরে এই যে হ্যাঁ কোন একটা দেখা যাচ্ছে একটা গ্রামের মানুষ, লুঙ্গি পরা লোক, সে একটা ঢাকার একটা মামলায় আসামি হচ্ছে, যে কুড়িগ্রামে বাড়ি, সে একটা ঢাকার মার্ডার মামলায় আসামি হচ্ছে। তো এই ধরনের অসঙ্গতিগুলো তারা এই মামলাগুলো, একটা তো তথ্য রয়েছে আমাদের, একটা ডাটাবেজ আছে, সেখানে আমাদের কাছ থেকে এখন যেহেতু সব কিছুই ডিজিটাইজড, সেক্ষেত্রে তারা এই বিষয়গুলো নিয়ে একটা স্ক্রুটিনি করে দেখতে পারে যে কোন মামলার কীরকম অসঙ্গতিগুলো রয়েছে। যে এই লোকটা কুড়িগ্রাম বাড়ি, সেই লোকটা কি করে এই ঢাকা শহরে একটা মামলায় আসামি হলো। তো এই বিষয়গুলো তারা অ্যাসার্টেন করে, যে এই বিষয়গুলোকে তারা ফাইন্ড আউট করে তারা আলাদা করে ফেলতে পারে যে হ্যাঁ এই মামলাগুলো তো এইভাবে এই অসঙ্গতিগুলো আছে, এই মামলার এই অসঙ্গতি কিউর করার যেটা আইনগত পদ্ধতি সেইটা করো, খুব দ্রুত করো। তাহলে মানুষের এই অসঙ্গতির কারণে মানুষ কিন্তু তৃণমূল পর্যায়ে রাজনীতিতে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। যে তৃণমূলের একটা কুড়িগ্রাম বা একটা বরিশালের লোক যদি ঢাকা একটা মামলা আসে, ও চিন্তা করবে এই গ্রামের কে দিচ্ছে, কে আমাকে ইনক্লুড করলো এই মামলার মধ্যে। তো ও সাধারণত 2-3 জনকে সন্দেহ করে তাদের সাথে ওর একটা বিরোধ তৈরি হবে। ওই 3 জন আবার যদি জানতে পারে যে অকারণে আমাকে বিরোধ করতেছে, অকারণে আমার বিরুদ্ধে আমাকে দোষারোপ করতেছে, তাহলে ওই 3 জন ওর সাথে একটা বার্গেনিংয়ে যাবে। সুতরাং তার একটা নৈরাজ্য তৈরি হবে, একটা কি বলে একটা বিরোধ, যেই বিরোধটা সংঘাতের দিকে যায়, সেই সংঘাত তৈরি হবে। তা আমার মনে হচ্ছে যে এইটা তারা ফাইন্ড আউট করে, আমাদের ল এনফোর্সিং এজেন্সি আছে, তারা এই বিষয়গুলো দেখে যে কোন কি মামলায় কিরকম কি অসঙ্গতি আছে, সেই অসঙ্গতিগুলো দূর করার জন্য তাদের খুব দ্রুত উদ্যোগ নিতে পারে তারা। আপনার কি মনে হয় যে এই অসঙ্গতি দূর হবে তখন যখন নির্বাচনটা আসবে, দলীয় একটি সরকার আসবে, তখন কি এটা দূর হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমার মনে হচ্ছে তাই। কারণ হচ্ছে কি, একটা নির্বাচিত সরকার আসলে তাদের হাতে অনেক, তাদের যেমন রাজনৈতিক কর্মী আছে, তাদের কাছে পুলিশ প্রশাসন আছে, ল এনফোর্সিং এজেন্সি আছে। পুলিশ প্রশাসন তো এখনো আছে, মানে নাই সেটা তো না। এখন পুলিশ প্রশাসন আছে, কিন্তু তাদের কাছে তো রাজনৈতিক কর্মী নাই। আর ওই সময় কি হচ্ছে, রাজনৈতিক কর্মী আছে, পুলিশ প্রশাসন, দুইটা মার্চ করলে, একত্রে মার্চ করলে হয় কি, নির্বাচিত সরকারের জন্য ওইটা একটা সুবিধা, প্লাস পয়েন্ট, যে তার তো পলিটিক্যাল ফোর্স আছে। সুতরাং তারা সবাই মিলে তখন এই বিষয়গুলো, যে হ্যাঁ এই ধরনের অসঙ্গতিগুলো কি রকম আছে, এইগুলো নিয়ে বাণিজ্য হয়, বাণিজ্য হবে। মাঝখানে আমি একটু সেটাই বলতে যাচ্ছিলাম যে নির্বাচিত সরকারের যে পুলিশ প্রশাসনের সাথে দলীয় কর্মী, এইটা মার্চ করে আমরা কিন্তু বিগত দিনে দেখেছি একটা বড় শক্তি তৈরি হয়েছে, যেটা কিন্তু অন্যান্য দলকে একদম কোণঠাসা করেছে। সেইটা আপনি কিভাবে? আমরা সেইটা থেকে উত্তরণের জন্য তো যদি এখন যে নির্বাচিত যারা সরকার আসবে, তারা যদি সেই বিষয়টাকে প্রাধান্য দেয়, তারা যদি ওই পিছন থেকে শিক্ষা নিয়ে তারা সামনের দিকে, যে না এই দলীয় কর্মী এবং ল এনফোর্সিং এজেন্সি যদি একত্রে মার্চ করে আরেক দলের উপরে না, যেটা সঠিক সেইটা করলে সেটাই কাউসার আহমেদ যেমনটি বলছিল যে আমাদের আসলে ভালো মানুষ হওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই। আর সবার আগে আমাকে স্বচ্ছ হতে হবে, আমাকে সততার মধ্যে আসতে হবে, আমাকে ন্যায় নীতির মধ্যে আসতে হবে। আমি যদি সৎ হই, আমি যদি ভালো হই, আমি যদি অন্যায় না করি, আমি যদি অসঙ্গতির মধ্যে না জড়াই, তাহলেই আমার সমাজটা সুন্দর হবে। সমাজ সুন্দর হলে রাষ্ট্রটা সুন্দর হবে। তো কাউসার ভাই, আমরা যেমনটি আপনি বলছিলেন যে আমাদেরকে ভালো মানুষ হতে হবে, সেই জায়গাটাতে আপনি ঠিক কি ধরনের মানুষ? আমি কি ঠিক ধরনের মানুষ, মেইন কথা হলো সেটা জনগণ বলবে। এক্স্যাক্টলি, সেই জনগণের সাথে আপনার সম্পৃক্ততা কেমন, এবং আমি একটু মাঝখানে বলি, জনগণ আপনাকে ঠিক কিভাবে দেখে, এইটা আপনি তখনই বুঝতে পারবেন যখন জনগণের সাথে আপনার সরাসরি যোগাযোগটা হবে। জনগণের জন্য আপনি যদি কিছু করে থাকেন, ঠিক কি করছেন এবং কিভাবে তাদের পাশে থাকছেন।
এশিয়ান টিভিতে কিছুদিন আগে আপনাদের এই প্রোগ্রামে একটা প্রোগ্রাম হয়েছে, আমাদের ওই শাঁখারী বাজার, তাঁতি বাজার সব প্রোগ্রাম আপনার এশিয়ান টিভিতেও দেখিয়েছে। আমরা সর্বক্ষেত্র জনগণের পাশে যাচ্ছি, আর ওই এলাকা আমাদের, ওইখানে জন্মস্থান আমাদের। আমি এখনও মুরব্বীদের মাসি বলি, পিসি বলি, এখনও তাদের সাথে একটা ভাই বন্ধুর সম্পর্ক। 5 তারিখের পর থেকে কেউ বলতে পারবে না আমি থানায় গেছি কিনা, কারণ থানা, আমাদের চেয়ারম্যান বলছে থানা সালিশ এইসব জিনিস থেকে আমরা বিরত থাকার জন্য। কিছু আছে দলের ভিতরে আছে। আচ্ছা ধরেন আপনার নির্বাচনী এলাকা যেটা, সেই নির্বাচনী এলাকায় আপনাদের দল থেকে নিশ্চয়ই কেউ একজন নমিনেশন নেবেন, তো সেই মানুষটার সাথে আপনারা নিশ্চয়ই কানেক্টেড। হ্যাঁ, হয়তো এখনো সিলেক্টেড হয় নাই যে অ্যাকচুয়ালি কে নমিনেশন নেবে, কিন্তু সেই জায়গাটা থেকে আপনার দল আপনার কোতোয়ালি থানা এলাকাতে ঠিক মানুষের জন্য, মানে সবথেকে বড় ঢাকার মতো জায়গাতে এই রকম পরিবেশ যেটা আছে সেইটাকে উত্তরণের মানে ব্যাপারে কি ভাবছে, আপনার কি মনে হয়? আমাদের দল যেটা সবার আগে বলতেছে যে একটা ক্লিন ইমেজের মানুষ দরকার, শুধু ঢাকা 7 না, কোতালি না, চকবাজার না, বংশাল না, সারা বাংলাদেশেই দরকার। আর আমাদের সবারই শেখা উচিত, দীর্ঘদিনে যে ফ্যাসিবাদী সরকার ছিল তারা কি করছে, আমরা যদি সেই পথে হাঁটি তাহলে দেশ, আমাদের বিএনপিও সেই পথেই চলে যাবে। না, আপনাদেরও অনেকে থানাতে যাচ্ছে, সেই জন্য আমি এই কথা, হ্যাঁ সেই জন্য এই কথাটা বলতেছি, তাদের উদ্দেশ্যে সবাই তো আর এক না, আর সবাই তো, কিছু মানুষ আছে যে দালালি করতেছে, দলের ভিতরে ঢুকতেছে, তারা আওয়ামী লীগের দালাল ছিল, তারা দোসর ছিল, এখন আবার মিশা আবার বিএনপির বদনাম করতেছে, এইসব লোক থাকবেই। হ্যাঁ, তাদেরকে বহিষ্কার করুক, আমাদের তাৎক্ষণিক চেয়ারম্যান যে বহিষ্কার করতেছে, কিছু কিছু এখনো কি বহিষ্কার হয়েছে কেউ কেউ? হ্যাঁ, এখনো তো হচ্ছে। কালকেও কোতালি থানার এক যুগ্ম আহ্বায়ককে সাথে সাথে বহিষ্কার করা হয়েছে, ঢাকা মহানগর প্রায় 7000 বহিষ্কার করছে। না, কিন্তু আমাদের কাছে এমনও তথ্য আসে যে বহিষ্কার হচ্ছে একদিক থেকে, কিছুদিন পরে আবারও তাদেরকে যুক্ত করা হচ্ছে। এই যে বহিষ্কার এবং যুক্ত করা, এইটাকে কিভাবে, এটা বহিষ্কার হওয়ার পর যুক্ত হচ্ছে সেটা আমার জানা নাই, কিন্তু আমার মতে এটা হয় না, মিথ্যা কথা। হয়তো অপপ্রচারও চলতে পারত, কারণ আমাদের বিএনপি নিয়ে এখনো অপপ্রচারই চলতেছে বেশি। তা আমরা সবসময় চেষ্টা করতেছি যে আমাদের যে 31 দফা যে আছে, চেয়ারম্যানের যে নির্দেশ আছে যে বাংলাদেশ কাঠামোটা কত সুন্দর হবে, সেই পরিকল্পনায় আমরা আগাতে চাচ্ছি। এবং সেটার ভেতরে আমাদের ঢাকার সাথে যেই এমপি হোক, আমরা চাই সে জনবান্ধব হোক, জনগণের হোক, সে জনগণের কাছে আসুক, সে জনগণের কথা বলুক। গাড়িতে বৈশা, এসি রুমে বৈশা কথা বললেও হবে না, এরকম একটা জনবান্ধব নেতা দেওয়া দরকার, সব মানে এরিয়ায় দেখ এবং সব আসনেই দেখ। তাহলে হলে আরও আমরা বিএনপি মা মাটি সংগঠন দল, আমরা এমন একটা থেকে এই 16-17 বছরে আমি আমার জেলখানা থাকতে অবস্থায় আমার বাপে মারা গেছে, আমি দেখতে পারি নাই লাশ। আমি 14-15 বছর যাবত আমার বাসায় ঘুমাইতে পারি নাই। আমরা যে নির্যাতিত, হ্যাঁ, আর অনেকজন আছে, যদি এখন যদি আওয়ামী লীগ থাকতো আমরা তো আবারও পলাই থাকতে হইতো। কিন্তু অনেক বিএনপি বলতে নামের বিএনপি, বুঝছেন, তারা দেশের একটু তো অঘটন করবে। কিন্তু আশা রাখতে পারেন ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান বাংলাদেশে যেদিন ঢুকবে, বাংলাদেশে আসবে, সেদিন বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। তো চেয়ারম্যান যেদিন বাংলাদেশে ঢুকবে সেদিন চেঞ্জ হবে। চেয়ারম্যান তো এখনো লন্ডনে বসে নানা ধরনের দিক নির্দেশনা দিচ্ছে, তাহলে এই দিক নির্দেশনার মাধ্যমেই তো চেঞ্জটা হতে পারতো হয়তো। না, আমার হচ্ছে কিছু কিছু তো ধারাবাহিক চেঞ্জ হচ্ছে বা চেষ্টা করতেছে সবাই চেঞ্জ করার জন্য। হ্যাঁ, আমরা মূলত যেহেতু আমাদের লোকাল পলিটিক্স প্রোগ্রাম, এইখানে লোকাল পলিটিক্স যে কিভাবে চলছে সেটা জানাটা আমাদের অনেক বেশি দরকার। আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু পূজা মোটামুটি শুরু হয়ে গেছে, প্রতিমা উঠে এসছে, আজকে রাতে থেকে প্রতিমা তার নির্দিষ্ট জায়গায় উঠে আসবে, এবং এই যে পূজা, যেহেতু আপনার এলাকাতে হিন্দু অধ্যুষিত একটি এলাকা, এই এলাকায় আপনারা দল থেকে এবং আপনাদের স্বেচ্ছাসেবক দল থেকে, আপনাদের বিএনপি থেকে এই পূজাকে ঘিরে কি ধরনের আয়োজন আপনারা করছেন? আমরা ব্যানগার্ডের মতো মানুষ রাখছি এবং প্রত্যেকটা মণ্ডপের, প্রত্যেকটা মানে প্রেসিডেন্ট সেক্রেটারি মণ্ডপের সবার সাথে নিয়ে আমরা একাত্ম হয়ে, এবং শাঁখারী বাজারের সবচেয়ে প্রবীণ নেতা নবগোপাল দত্ত, তারপরে আপনার দুলাল সাধু, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি। চকবাজারে কিছুদিন আগে প্রোগ্রাম করেছি চকবাজারে, এবং তাদের সাথে একটা মত বিনিময় করেছি কিভাবে করলে ভালো হবে সে জিনিসটা আমরা জানাইছি। এবং প্রত্যেকটা মণ্ডপে আমরা প্রত্যেকটা মণ্ডপের পাশে থাকবো, এবং আমাদের প্রত্যেকটা লোক
ওইখানে অবশ্যই ওইখানে থাকবে। এরকম আমাদের কোতাইল থানায় একটা সেট আপ করা, চকবাজারও সেট আপ করা, সব জায়গায় করা। দেখা গেছে আমরা চেষ্টা করতেছি যে জিনিসটা ভালো হোক, কোনো জানি বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এটা আমার সর্বোচ্চ একটা চেষ্টা চলছে আমাদের, এবং আমরা ইনশাল্লাহ এটা সাকসেস হব। আপনি চিন্তা করেন, বিগত সরকার যখন ফেসিবাদী সরকার ছিল, বলছে যদি আমরা না থাকি 5 লাখ লোকের উপরে মারা যাবে মানুষ। আপনি দেখেন এখন তরিও বাংলাদেশে কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে এই এত বড় ঘটনা ঘটে, শাঁখারী বাজারের ভেতরে কোনো একটা হিন্দু মানুষ বলতে পারবে না আমার বাড়ি দখল হয়েছে, এত বড় কিছু হয়েছে। তাঁতিবাজারের লোক কিন্তু বলতে পারে, তারা কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো থাকে। তো আপনার এলাকার মানুষকে পূজা নিয়ে উৎসব মুখর পরিবেশ? অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং আপনার দাওয়াত রইল অষ্টমী, অবশ্যই আপনি আসবেন, তা আপনি নিজের চোখে দেখবেন। আমরা সজীব ভাই, পূজা মোটামুটি শুরু হয়ে গেছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং আশা করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কিন্তু এর পরও আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গাতে দেখছি যে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে। সেই জায়গা থেকে কতটুকু আসলে নিরাপত্তাটা দেওয়ার সুযোগ রয়েছে বা কি করতে পারছে সরকার? আসলে এইখানে একটা আপনি কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনলে তিনি একটা স্পিচ দিয়েছেন, বলেছেন যে 7টার মধ্যে। ধর্ম কি টাইম লিমিটের মধ্যে পড়ে? একদম। তাহলে এইটা কি আমার রাষ্ট্র বলতে পারে? রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি এই কথা বলার কোনো সুযোগ আছে তাকে, যে আপনি এইটার মধ্যে নামাজ পড়ে বের হয়ে যাবেন? আমাকে বললে, আমাদেরকে বলে দেখুক না, আমাদের আলেম সমাজ দেখবেন যে টাইনে ছিঁড়ে ফেলবো নাকি, কিন্তু এখন ওনারা সংখ্যালঘু বলে দিলেন যে এই 7টার মধ্যে তুমি তোমার ধর্মীয় কার্যক্রম বন্ধ করে দেবা, শাটডাউন এখানে, এরপরে তুমি যেতে পারবে না। এটা হলো না। ধর্মের বিষয়ে মানুষ যখন যে কোনো সময় ধর্ম পালন করতে পারে। আমার যেমন যখন তখন আমি আল্লাহকে ডাকতে পারি, উনিও ওনাকে যখন তখন উনি ওনার পূজা বা ওনার উনি যাকে যে নামে ডাকতে পারে। এর বাইরে পূজাতে তো নির্দিষ্ট কিছু কালচার আছেই এবং এটা রাত 12টা 1টা পর্যন্ত চলে। পূজা হয়, আমরা ছোটবেলা থেকে দেখছি পূজা হয় রাতে, রাত 9টা 10টার পরে। আমরা যেটা গ্রামে যদি হয় পূজা শুরু হয়, আপনি বলে দিলেন 7টা, তাহলে স্টেট বলে দিল যে এই টাইম, এই লিমিটেশন, কিন্তু তাদের ধর্মীয় আচার আচরণটা হচ্ছে শুরুই হয় সন্ধ্যার পরে। তাহলে কন্ট্রাডিকশন হয়ে গেল, পুরো কন্ট্রাডিকশন হয়ে গেল। তার স্টেটের বক্তব্য, আর উনি তো স্টেট, রাষ্ট্র, উনি বলে দিল যে উনি আর স্টেট আর ওনার ধর্মের সাথে পুরো কনফ্লিক্ট করে দিল যে তুমি এর বাইরে পারবে না। এটা হচ্ছে রাষ্ট্রের জন্য বড় দৈন্যতা। এটা হচ্ছে যে এটা রাষ্ট্র বলতে পারে না। একটা মানুষের ধর্ম আচরণ আপনি দেখেন, ইদানিং সোশ্যাল মিডিয়া দেখেন যে মানুষকে চুল কেটে দিচ্ছে, যে এইটা তো পারে না। কে যে যেভাবে বসবাস করবে তাকে আপনি কি পারছেন যে বস্তিতে থাকে যে তোর বস্তিতে থাকবি না, তোর এখানে বিশাল ঘর বানিয়ে দিলাম, তুই কালকে থেকে এখানে থাকবি? এইটা হতে পারে না। এগুলো হচ্ছে মানবতার লঙ্ঘন, এগুলো মানবিকতার লঙ্ঘন হচ্ছে এইসব এই বিষয়গুলো। আর হচ্ছে রাষ্ট্র যখন যদি দেখা যায় প্রশাসনিকভাবে যদি ফেল করার সম্ভাবনা থাকে, তখন সেই রকম বাইন্ডিংস দেয়, তখন সেই রকম লিমিটেশন দেয়। তো এইটা হচ্ছে যে আমাদের এই জন্যই তৃণমূল মানুষ আমাদের যারা ধর্মীয় এই দেশের যারা আমরা হলাম একটা সব মিলেমিশে একটা বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলে বাংলাদেশ, কাউকে বাদ দিয়ে না, এবং সব ধর্মের মানুষ এখানে আমরা একত্রে বসবাস করতেই বরঞ্চ আনন্দ বোধ করি। ধর্ম যার যার, উৎসব সবার। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা সবাই মিলে সবচেয়ে আমার মনে হচ্ছে যে যার আমরা বরঞ্চ এইটা হতে পারতো যে ঠিক আছে আপনারা যারা পলিটিক্যাল ফোর্স আছেন আপনারা পাহারা দিবেন যেন এই ধরনের অসঙ্গতিগুলো না হয়, এবং ল এনফোর্সিং এজেন্সি যেখানে যার পূজার প্রতিমা ভাঙবে তাদেরকে কঠোর আইনের আওতায় আনতে হবে, এবং আমাদের যারা আলেম সমাজ আছে তাদেরকেও বিভিন্ন জায়গায় আমার মনে হচ্ছে বিভিন্ন মসজিদে বক্তব্য দেওয়া এই মর্মে যে না, আপনারা তার ধর্ম তাকে পালন করতে দেন, তার ধর্মে আপনি আঘাত করেন না। এটা আইনসঙ্গত না, এটা ধর্মীয়ভাবেও এটা আমাদের ধর্ম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়ে যায়নি যে তুমি অন্যের ধর্মে আঘাত করো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের লোকাল পলিটিক্সের এই আয়োজনে আপনারা এসছেন, এবং সজীব ভাইয়ের কথা এবং জর্জ ভাইয়ের কথা মতো আমরা যেটা বলতে চাই, এই আসন্ন পূজাকে যেন উৎসব মুখর পরিবেশে শেষ করা যায়, এবং দর্শকদের উদ্দেশ্যে লোকাল পলিটিক্সে যদি আপনারা আসতে চান, আপনার এলাকার রাজনীতি নিয়ে কথা বলতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। আজকের মতো আমরা এখানেই আজকের লোকাল পলিটিক্স শেষ করছি। আসসালামু আলাইকুম।